জানেন কি এই মন্দিরের 4টি স্তম্ভের মধ্যে 3টিই কিন্তু কালক্রমে ভেঙে গেছে, আর কলিযুগের শেষ ভার ধরে আছে মাত্র একটি স্তম্ভ। যেদিন এই শেষ স্তম্ভটি ভেঙে পড়বে সেই দিনই কিন্তু ধ্বংস হবে আমাদের এই সৃষ্টি। সামনেই কয়েক হাজার বছরের পুরনো রহস্যময় কেদারেশ্বর গুহা, যেখানে হাড় কাঁপানো বরফ শীতল জলের নিচে বাস করছেন স্বয়ং মহাদেব, আর তার সাথে থাকছে বুক কাঁপানো কয়েক হাজার ফুট গভীর সেই ভয়ঙ্কর কঙ্কন করা। ইউটিউবে তো হরিশ্চন্দ্রগড় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমার অর্থাৎ চন্দ্রনাথ চোখে দেখে দুর্গম পাহাড় জয়ের এক অন্য রোমাঞ্চকর অনুভূতির গল্প। চলুন আজ আমার সাথেই ঘুরে দেখবেন এই রহস্যময় পৃথিবী। শুভ সকাল বন্ধুরা, আজ হলো বছরের প্রথম দিন 2026 সালের 1 জানুয়ারি। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ভোর 4টে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু আমার বাইকের গর্জন। কনকনে ঠান্ডা হাওয়া যখন আমার মুখে এসে লাগছে তখন মনে হচ্ছে শরীরটা জমে যাচ্ছে, কিন্তু মনের জেদ আর মহাদেবের টানের কাছে এই ঠান্ডা কিছুই না। দেখুন বন্ধুরা, রাস্তার দুপাশে এখনো কুয়াশার চাদর বিছানো। নতুন বছরের প্রথম সূর্যোদয়টা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। সবার খুব ভালো কাটুক নতুন বছর। কি ঠান্ডা বাবা! এবছর তো মনে হচ্ছে মহারাষ্ট্র কাশ্মীর হয়ে গেছে, এইসব করছে। হাতটা কাঁপছে, প্রচন্ড ঠান্ডা। দেখুন বন্ধুরা, ভোরের আলো ফুটতে শুরু করেছে। এই যে নীলচে আকাশটা ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে, এটা দেখার জন্যই তো এত কষ্ট। মহারাষ্ট্রের এই সোরজারতি রেঞ্জ কিন্তু অসাধারণ। রাস্তার দুপাশে বিশাল বিশাল সব কালো পাথরের পাহাড়, কোথাও একদম নির্জন গ্রাম, আবার কোথাও বড় বড় জঙ্গল। মাঝে মাঝে বাইকটা থামিয়ে মনে হচ্ছিল শুধু দাঁড়িয়ে থেকে প্রকৃতির এই রূপটা দেখি। যত পাহাড়ের দিকে এগোচ্ছি চড়াই উতরাই তত বাড়ছে, কিন্তু বাইক চালানো এখানে একটা বড় চ্যালেঞ্জ। আমরা এখন নাসিক পেরিয়ে সৌজারদির কোলে ঢুকে পড়েছি। রাস্তার দুপাশে তাকালে মন ভরে যায়। পাহাড়ের বুক চিরে এই যে সপিল রাস্তাগুলো এঁকে বেঁকে উপরে উঠে গেছে, এই যেন এক শিল্পীর আঁকা ছবি। কোথাও বড় বড় গাছ, কোথাও শুকনো ঘাস, আর দূরে দূরে গ্রাম্য ঘরবাড়ি। শহরের সেই কোলাহল নেই, নেই কোনো ট্রাফিক, শুধু আছে প্রকৃতির এই শান্ত রূপ। বাজে রাস্তা, ভয় দেয় না, তুই একবার ভিডিও করে বেড়া। কোথায় নিয়ে যাচ্ছে মহাদেব কিছু বুঝতেই পারছি না। গাইস, যত ভেতরের দিকে যাচ্ছি ফোনের নেটওয়ার্ক বারগুলো কিন্তু কমতে শুরু করেছে, কিন্তু এই মুহূর্তে আমি পৃথিবীর বাকি অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন। মোবাইলটা মাঝে মাঝে বন্ধ করছি আর প্রকৃতিকে দু চোখ ভরে অনুভব করছি। ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি ঠিকই, কিন্তু চোখের ক্যামেরায় যা ধরা পড়ছে তা বোধহয় এই ডিজিটাল লেন্স দিয়েও সম্ভব নয়। দেখুন, পাহাড়ের ঢালগুলোতে এখন ভোরের আলো পড়ে যেন সোনা চিকচিক করছে, তাই না? ওই দিকটা দাঁড়া, এইদিকে এদিকে আয়। আরে আসো। ওই কোনাটা দিকে দাঁড়া। ওর উপরে ওঠ।
এখন সকাল 9টা বাজে। সূর্যোদয় অনেকটা আগেই হয়ে গেছে। সেই সুন্দর মুহূর্তটা আর ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা যেহেতু সামনের দিকে এগোচ্ছি, তাই পিছন দিকে সাহস করে আর মোবাইলটা ঘুরিয়ে ক্যাপচার করতে পারিনি, কারণ এই পাহাড়ের আঁকামাকা রাস্তা বুঝতেই পারছো। তারপর যত সামনের দিকে এগোচ্ছি সূর্যর আর দেখাই পাচ্ছি না, কারণ পাহাড়গুলো এতটাই খাড়াই যে সূর্য আর এদিকে পৌঁছাতেই পারছে না। জানি না আবার কখন তার দেখা পাবো। ফোনটা বার করে দেখলাম টাওয়ার একদম চলে গেছে, গুগল ম্যাপও কাজ করছে না। এখন শুধু রাস্তার সাইনবোর্ড আর স্থানীয় মানুষের সাহায্য নিয়েই এগোতে হচ্ছে। দারুণ অসাধারণ প্রকৃতির ভিউ, কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর। এই যে জনমানবহীন রাস্তায় একলা চলা, এর একটা আলাদা রোমাঞ্চ আছে। নেটওয়ার্ক নেই বলে কথা, কোনো কল বা মেসেজের ডিস্টার্ব নেই। আমি আর আমার বর আর আমাদের বাইক, ব্যাস এই কয়েক ঘন্টা আমি অসম্পূর্ণ এক জগতে কাটালাম। জানেন বন্ধুরা, এই যে আমি বর্মশাইয়ের পেছনে বসে পাহাড়ের বাঁকে বাঁকে এগিয়ে চলেছি, এই সময় বাইকারদের সেই বিখ্যাত কথাটা আমার বারবার মনে পড়ছে, 4 হুইলস মুভ দ্য বডি, 2 হুইলস মুভ দ্য সোল। আসলেই তাই, 4 চাকা তো শুধু শরীরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়, কিন্তু 2 চাকার সফরে সরাসরি মন আর আত্মাকে ছুঁয়ে যায়। কি বলেন আপনারা, ঠিক বলেছি তো? উফ, এই বাঁকটা দেখুন বন্ধুরা, কি খারাপ। বর্মশাই তো বেশ দক্ষ হাতে বাইকটা সামলাচ্ছেন, আমার তো পেছনে বসে বসে মাঝে মাঝে বুক ধরধর করে উঠছে, কিন্তু ভিউটা জাস্ট ফাটাফাটি। বিশ্বাস করুন, কথা বলছিলাম যখন না, মুখ পুরো বরফে জমে যাচ্ছিল। যখন বাতাসের স্নিগ্ধ হাওয়া আমার মুখে এসে লাগছিল, তখন মনে হচ্ছে বরফ পুচি মুখে লাগছে। কিন্তু কষ্টটা না করলে কি আর ওই স্বর্গের মতো ভিউটা পাওয়া যেত? আপনারাই বলুন। মাঝে মাঝে ভাবি আমি কি একটু বেশিই পাগল, এই ঠান্ডায় 7 সকালে বাইক নিয়ে পাহাড়ে চড়া। হাড়ের ভেতরে হিম ধরে যাচ্ছে, আঙুলগুলো কেমন যেন অসাড় হয়ে আসছে, কিন্তু যখনই সামনের পাহাড়ের এই রহস্যময় রূপটা দেখছি, সব কষ্ট সার্থক মনে হচ্ছে। এই পাগলটা না হলে তো আপনাদের এত সুন্দর দৃশ্য আর দেখাতে পারতাম না, তাই না? আর আমার না বাইক চড়তে ভীষণ ভালো লাগে, কেন জানি না, বরকে সবসময় জ্বালাই। একটু যদি ঘুরতে পাই আমার আর কিছু লাগে না, জানেন তো, মনে হয় শুধু ঘুরেই যাই। জীবনে টাকা পয়সা না থাকুক, খাওয়া দাওয়া না থাকুক, আমি যদি একটু ঘোরা পাই আমার আর কিচ্ছু লাগবে না। কি বলো, তোমাদের কি ভালো লাগে এরকম ঘুরতে? আমার তো বেশ ভালো লাগে। যেমন লং জার্নি করতে ভালো লাগে, তেমন কষ্টও হয়, কিন্তু ভালো লাগে। খুব এনজয় করি মুহূর্তগুলো আমি। অনেকে হয়তো ভাবছেন টাকা ছাড়া ঘোরা যায় নাকি? নিশ্চয়ই যায় না, কিন্তু আমি বলতে চাইছি বেঁচে থাকার জন্য যতটা দরকার ততটা থাকলেই হলো। বাকিটা আমি জমানো টাকা দিয়ে ঘুরি। আমি দামি গয়না বা শাড়ি কেনার চেয়ে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখাটাকে বেশি গুরুত্ব দিই। টাকা তো আসবে যাবে বন্ধুরা, কিন্তু এই বয়স আর এই সময়টা তো ফিরে পাবো না। আসলে বরকে জ্বালালেও ওই কিন্তু আমার সব পাগলামির সঙ্গী। টাকা হয়তো আমরা অনেক রোজগার করব, কিন্তু এই যে একসাথে পাহাড়ি রাস্তায় বাইকে করে যাওয়া, এই আনন্দটা কোটি টাকা দিলেও পাওয়া যায় না। কেমন লাগছে? কেন গো, এদিকে তাকিয়ে বলো, খারাপ লাগছে কেন? এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউয়ের মাঝখানে বসে বসে এখানে সেরের টান মারছো, খারাপ লাগছে? বড় গাড়ি আসতে পারছে না, আর আমাদের তো ছোট গাড়ি। রাস্তা এত খারাপ। টাওয়ার একটাও আসলো না এখনো পর্যন্ত, একটাও টাওয়ার নেই। কেমন কাটছে 1 জানুয়ারি? পদে ব্যথা হয়ে গিয়েছে তো কি কাটবে, আমার গাড়ি চালাতে কটায় বেরিয়ে গেছি? 4:30। 4:30 থেকে এখন কটা বাজে? 10:30। 10টায় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে 10:30 বেজে গেল, এখনো পৌঁছাতে পারলাম না রাস্তা খারাপের জন্য। ওইখানে 2টো গাড়ি আসছে। এইখানে এই জায়গাটায় শুয়ে পড়তে হবে।
হ্যাঁ সুন্দর, এখানে কেন শুটিং করতে আসে না কেউ? এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। ও ভগবান, এই যে সূর্যের দেখা দেয় না, দে ওখানটা ডুবে রয়েছে। অসীম সরকার। नाव सांग नाव অসীম वसम वसम पूर्ण সরকার। वापस आए ना। অবশেষে আমরা পাজনাই গ্রামে এসে পৌঁছালাম। বাইক রাইডটা এখানেই শেষ। এবার শুরু হবে আমাদের পদযাত্রা। বরমশাই ওদিকে বাইকটা পার্কিং করতে গেল, আর আমি এখানে সুন্দর দৃশ্যটাকে ক্যাপচার করছি। সময় এখন 10:40। সামনেই হরিশ্চন্দ্রগড়ের সেই সুবিশাল প্রবেশদ্বার। এখান থেকে শুরু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেকিং। মহাদেবের নাম নিয়ে চলুন পা বাড়াই। হর হর মহাদেব। आप उनको लाठी नहीं दी अभी भी বাবুরি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। কতদিনের শখ ছিল এইরকম ভাবে উঠবো, এরকম অনেক দিনের শখ ছিল আমার। আমি তো হাঁপিয়ে গেছি। এই তুই হাঁপিয়ে যাচ্ছিস না? আমি ভাই প্রচুর হাঁপিয়ে যাচ্ছি। তুমি আপনি গেলে সিগারেট কেন? কটা হলো তো সকাল থেকে, ভোর থেকে। সিগারেট খেলে হাফ লাগে, আমি সিগারেট খেলে হাফ বাড়ে। জীবনে প্রথমবার এরকম ভাবে যাচ্ছি, ওই জন্য এটা আমার লাইফে ফার্স্ট, মানে বছরের প্রথমেই ফার্স্ট। উনি আবার বসে পড়েছেন, হাঁপিয়ে গেছে, মাথার টুপিটা খুলবে না। ভালোই লাগছে টাকলুকে। দেখুন বন্ধুরা, পাঞ্চাই থেকে ওঠার রাস্তাটা কি সুন্দর। মাটির রাস্তা, দুপাশে ছোট ছোট ঝোপঝাড় আর বড় বড় পাথর। প্রথম প্রথম ভাবছিলাম খুব সহজ হবে, কিন্তু যত এগোচ্ছি চড়াইটা তত বাড়ছে। মাঝে মাঝে সরু সরু গলি দিয়ে আমাদের উঠতে হচ্ছে। তবে একটা কথা বলতে হবে, এখানকার বাতাসটা এত শুদ্ধ যে একটু হাঁপিয়ে গেলেও বুকটা ভরে শ্বাস নিলে আবার এনার্জি ফিরে আসছে। এই উঠবো কি করে? বাবা রে, ও ভগবান, উঠবো কি করে? মহাদেব, টানে অনেক এসছে। চালু আছে। ওখানে দাঁড়িয়ে থাক। ওখান থেকে খাড়াই উঠবি তুই। দেখুন, পাহাড়ি পথটা শুধু পাথুরে নয়, বেশ বিপজ্জনকও। বরমশাই কিন্তু সারাক্ষণ আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি একটু হাঁপিয়ে গেলেই ও টেনে তুলছে। ও যদি এভাবে হাত ধরে পাশে না থাকতো, তবে হয়তো এতক্ষণে আমি সাহস হারিয়েই ফেলতাম। এই চড়াই পথে চড়ার সময় বুঝতে পারছি, একজন ঠিকঠাক জীবনসঙ্গী থাকলে পাহাড়ের চড়াইগুলোও কত সহজ হয়ে যায়। যাও। चला बाबा। আমি তো মাঝে মধ্যে ওকে খুব জ্বালাই, কিন্তু দেখুন আজকের এই লড়াইটাতে ও আমার সব থেকে বড় শক্তি। আমি এক পা এগোচ্ছি তো দুই পা পেছলে যাচ্ছি, আর ও প্রতিবার বলছে চিন্তা নেই, আমি তো আছি। সত্যি বলতে এই হাতটা ধরা আছে বলেই আজ আমি এই দুর্গম পথেও নির্ভয়ে পা ফেলতে পারছি। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আমিই ওকে জ্বালাবো, তখন এই হাত ধরাটা কিন্তু ভুললে চলবে না। पापा तुमने कहा है ये पानी
জল পড়ে পড়ে রাস্তা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে বড় বড় পাথরের ধাপগুলো দেখছেন, এগুলো একা চড়া আমার মতো মানুষের জন্য অসম্ভব ছিল। কিন্তু ওই যে বলে না, বিশ্বাসের হাত ধরলে আকাশও ছোঁয়া যায়, বর্মশাই আগে আগে উঠছে আর আমাকে ভরসা দিচ্ছে। এই হাড় ভাঙা খাটুনিও আজ মায়াবী লাগছে, শুধু ওর এই ভালোবাসার ছোঁয়া আছে বলে। থ্যাংক ইউ গো, আমার সব পাগলামিতে এভাবে হাত ধরে সাথ দেওয়ার জন্য। 7 ঘন্টা এখন যেতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি উঠতে পারবো, পারবো, উঠতেই হবে, উঠতেই হবে। প্রচুর হাঁপাচ্ছি আমি, কোনোদিন এরকম ভাবে ওটা অভ্যাস নয়, এই প্রথমবার। ছেড়ে প্রথম দিন কষ্ট করলে কি হয়? 1 ঘন্টা উঠতে হবে, 1 ঘন্টার বেশি। হ্যাঁ, पापा का नाम ले उठ जा। এইবারই তো মজা হচ্ছে। ভিউ নিতে নিতে চল না। হ্যাঁ, ভিউ ওইখানে যেতে হবে, উঠতে হবে। खाली कर लेते बाल। चलो आणखी घेते ना वर्षी पहिला। अरे चलो आण। मोबाईल आण नको। আমার আর কিছু নেই, বুকটা কাঁপছে থর করে। কিছু বল না, তোর কেমন লাগছে? আমার খুবই ভালো লাগে। চলো এখনো অনেকটা পথ বাকি। ওই দেখো, ওখানে যেতে হবে। দেখ কি সুন্দর ফুলগুলো। বন্ধুরা, পাহাড়ে ওঠা আর সমতলে হাঁটা যে কতটা আলাদা সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রতিটি বাঁকে মনে হচ্ছিল এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু না, সামনে আরও চড়াই। পায়ের পেশিগুলো মাঝে মাঝে বিদ্রোহ করছিল, কিন্তু বর্মশাইয়ের হাত আর মনের জোরটাই ছিল আসল। আসলে তাড়াতাড়ি ওঠার চেয়ে এই যে প্রতিটা দৃশ্যকে অনুভব করে একটু জিরিয়ে জিরিয়ে ওঠা, এই আনন্দটাই আলাদা। রাস্তাটা এখন অনেকটা পাথুরে হয়ে গেছে, পা ফেলার সময় খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ ছোট ছোট নুড়িতে পা হড়কে যাওয়ার ভয় থাকে। কিছু জায়গায় তো পাহাড়ের গা বেয়ে উঠতে হচ্ছে। চারিদিকে শুধু পাহাড়, আর নিচে তাকালে দেখা যাচ্ছে ছোট্ট ছোট গ্রামগুলো। উচ্চতা যত বাড়ছে দৃশ্যগুলো তত বেশি মায়াবী হয়ে উঠছে। ইতিমধ্যেই 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের হাঁটা। পায়ের পেশিতে টান ধরছে, বর্মশাই তো পিঠে ব্যাগ নিয়ে তত্তর করে উঠে যাচ্ছে, আর আমি মাঝে মাঝে একটু জিরিয়ে নিচ্ছি। আমরা কোনো দৌড় প্রতিযোগিতায় আসিনি, আমরা এসেছি প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে। তাই সময় একটু বেশি লাগলেও আফসোস নেই, কারণ পাহাড়ের চূড়ায় মহাদেব তো আমাদের জন্যই অপেক্ষা করছে। ভিডিও আর ছবি তুলতেই আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। ইন্টারনেটে বা গুগলে হয়তো দেখবেন যে পাঞ্চাই থেকে উঠতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগে, কিন্তু বিশ্বাস করুন আমাদের এইটুকু পথ উঠতেই লেগে গেল টানা 3 ঘন্টা। আপনারা দেখছেনই তো, এত সুন্দর দৃশ্য ফেলে রেখে কি আর হনহন করে এগিয়ে যাওয়া যায়? চলে এসেছি না গাইস, এখন হাসি না, অনেক বাকি। মাম্মা আর কত দূর বলো? হর হর মহাদেব। হর হর মহাদেব। এসে গেছি আমরা মহাদেবের কিন্তু কাছে। একটা জিনিস, এখানে মনু আনতে হবে, মনুকে বলতে, অপুকে বলতে ধাক্কা মেরে ফেলে দে। ওরে কেন আমার বান্ধবীটাকে এই বয়সে মারতে চাস? ওর এখনো কত কিছু দেখার বাকি আছে। আসছি, আমি আসছি। আসলে শরীরটা তো একটু জবাব দিচ্ছেই, কিন্তু ওই যে বললাম, মনের টানেই তো আশা। মহাদেবের দর্শনের ইচ্ছাটা আমাদের ক্লান্তি ভুলিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বন্ধুরা, আমরা তো পাঁচনাই গ্রাম দিয়ে উঠেছি, এটাকে এই পাহাড়ের সব থেকে সহজ রাস্তা বলা হয়। কিন্তু জানেন কি, এই হরিশ্চন্দ্রগড় কেল্লার ওঠার আরও দুটো রাস্তা আছে, যা শুনলে কিন্তু আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। বাবু দাঁড়া। চলুন আপনাদের সেই রাস্তার সম্বন্ধে কিছু বলি। প্রথমটা হলো ক্ষীরেশ্বর রুট, যে পথ দিয়ে আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। ওটা কতটা কঠিন চিন্তা করুন। ওই পথে আসতে গেলে আপনাকে বিখ্যাত চূর্ণুর দরজা পার করতে হবে, যা প্রাচীন ইতিহাসের সাক্ষী। আর দ্বিতীয়টা হলো আরও ভয়ঙ্কর, তার নাম হচ্ছে নালিচি বাট। এটাকে বলা হয় টেকাদের জন্য যমদূত, কারণ এখানে কোনো রাস্তা নেই। আপনাকে সোজা পাহাড়ের খাঁজ বেয়ে প্রায় 90 ডিগ্রি খাড়া দেওয়াল চড়ে উঠতে হবে। ওটা দিয়ে উঠলে মানুষ সরাসরি সেই কঙ্কন করাই পৌঁছায়। ওই দুটো রাস্তার কথা ভাবলে মনে হচ্ছে বর্মশাই আমাকে পাঁচনাই দিয়ে নিয়ে এসে খুব ভালোই করেছে, নইলে হয়তো মাঝ রাস্তা থেকে আমাকে কোলে করে নামাতে হতো। পাঁচনাই গ্রাম থেকে যখন আমাদের চড়াই শুরু হলো, তখন বুঝতে পারিনি সামনে কি অপেক্ষা করছে। ওই খাড়া পাহাড়ের বুক চিরে সরু রাস্তা, যেখানে এক পাশে বিশাল খাদ আর অন্য পাশে পাথুরে দেওয়াল। প্রতিটা পদক্ষেপ ছিল এক একটা পরীক্ষা। কেমন লাগছে তোমার? আমি কথা বলতে পারছি না আর। হ্যালো, সিগারেট বেশি করে খান, কথা বলতে পারবে। একটু তাহলে দিয়ে একটু টানি আমি। হ্যাঁ, পাথরের ওপর পাথর সাজানো, কোথাও আবার মাটি আলগা হয়ে ধসে পড়ছে। একটু অসাবধান হলেই কিন্তু বিপদ। ওইভাবে হাত পাকড়ো। কান্দা করে তুলবো? হ্যাঁ তোল, কোল্লা করে তোল। পাহাড়ে ওঠার সময় আমাদের পায়ের নিচে যে ছোট ছোট পাথরগুলো যখন গড়িয়ে নিচে পড়ছিল, তখন বুকের ভেতরটা কেঁপে উঠছিল। বৃষ্টির দিনে এই রাস্তাগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলেই গায়ে কাটা দেয়। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন দম ফুরিয়ে আসছে, কিন্তু ওই দূরে পাহাড়ের চূড়ায় মহাদেবের মন্দিরের টানে সব কষ্ট ভুলে যাচ্ছিলাম। সরু গলি, খাড়া সিঁড়ি আর হাড় কাঁপানো হাওয়া, সব মিলিয়ে সেই অভিজ্ঞতা ছিল যেমন রোমাঞ্চকর তেমনি চ্যালেঞ্জিং। যারা এই রাস্তায় একবার পা রেখেছেন তারাই জানেন হরিশ্চন্দ্রগড়ের এই চড়াই কতটা ধৈর্যের পরীক্ষা নেই। এই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে যেন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে। কোথাও ঘন ঝোপঝাড়, কোথাও আবার ধুলোবালি ওড়ানো পাথুরে প্রান্তর। কোথায় চলে গেলি? এটা ঝর্ণাটা, এখন তো জল নেই। আমরা যখন ওই চড়াই পার হচ্ছিলাম, তখন শুধু একে অপরের ওপর ভরসা করেই এগিয়ে যাচ্ছিলাম। এই পথ আমাদের শিখিয়েছে যে লক্ষ্য যদি ঠিক থাকে, তবে পাহাড়ের উচ্চতাও হার মানতে বাধ্য। পাঞ্জাই থেকে শুরু করে ওই গুহা পর্যন্ত প্রতিটি পাথর যেন ইতিহাসের সাক্ষী দিচ্ছে। পথ চলতে চলতে আমরা এসে দাঁড়ালাম সেই ঝর্ণাটার সামনে। বর্ষায় যে ঝর্ণাটা হয়তো ভয়ঙ্কর শব্দে নিচে নেমে আসে, এই শীতে তার রূপ একদম শান্ত। ঝর্ণাটা এখন প্রায় শুকনো, কিন্তু পাথরের খাঁচে খাঁচে এখনও জমে আছে অল্প কিছুটা জল। আবার কিছু জল নিচে নেমে আসছে একদম সরু হয়ে। মাছটা কোথা থেকে আসলো? হয় না মাছ এ থেকে, হ্যাঁ? এ থেকে হয় তো মাছ। জলটা হাত দিয়ে দেখ। ঠিক যেন আমাদের জীবনের এক চিলতে আশা। সেই শুকনো পাথরের জমিতে দাঁড়িয়ে যখন চারপাশটা দেখছিলাম, অদ্ভুত এক নিস্তবতা আমাদের ঘিরে ধরেছিল। প্রকৃতি যেন আমাদের কানে কানে বলছিল, সবসময় গর্জন করতে নেই, কখনো কখনো এই শান্ত হয়ে থাকাও একটা বড় শক্তি। আসলে এই পথের প্রতিটি বাঁকে বাঁকে যেমন রহস্য লুকিয়ে আছে, তেমনি এই শুকনো ঝর্ণার ছোট ছোট মুহূর্তগুলোও আমাদের সাহস জুগিয়েছিল আরও উপরে ওঠার জন্য। ঝর্ণার ওই শান্ত জায়গায় যখন দাঁড়িয়ে ওপরের দিকে তাকালাম, মনে হয়েছিল এই বুঝি পৌঁছে গেছি। মনে হচ্ছিল হাত বাড়ালেই মন্দিরের চূড়া ছোঁয়া যাবে। কিন্তু সেই পাহাড়ের বিভ্রম যে কত বড় তা একটু পরেই বুঝতে পারলাম। ওখান থেকে গন্তব্য যতটা কাছে মনে হচ্ছিল, বাস্তবের পথটা ছিল ঠিক তার উল্টো। শুকনো ঝর্ণা পার হয়ে যখন আবার চড়াই শুরু করলাম, তখন বুঝলাম আরও প্রায় আধা ঘন্টার এক কঠিন পরীক্ষা বাকি। শরীর তখন আর দিচ্ছিল না, পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছিল। কিন্তু ভাগ্য ভালো যে চড়াই পথের মাঝে মাঝে আমরা বড় বড় গাছের ছাওয়া পেয়েছিলাম। সেই রোদের হাত থেকে বাঁচতে আমরা যখন গাছের তলায় বসলাম, তখন পাহাড়ের সে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া
আমাদের সমস্ত শরীর জুড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদের ওপর মায়া করে এই ছাওয়া আর হাওয়া উপহার দিচ্ছে। কড়া রোদে মুখ চোখ শুকিয়ে কাঠ হয়ে গেলেও ওই গাছের ছাওয়ায় বসে কাটানো কয়েকটা মুহূর্ত আমাদের নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। এক ঢোক জল আর ওই ঝিরঝিরে হাওয়ার পরশে আমরা আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ালাম। পাহাড় যেন আমাদের ধৈর্যের শেষ সীমাটুকু মেপে নিচ্ছিল, কিন্তু আমরাও হাল ছাড়ার পাত্র নয়। ওই আধা ঘন্টার সময়কে মনে হচ্ছিল আধা যুগ, কিন্তু মনের কোণে একটা জেদ ছিল, যেভাবেই হোক আজ চূড়ায় পৌঁছাতে হবেই। দুর্গ আর কতটা উঠতে হবে? বসে আছে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। আর এনার্জি নেই, গলা বসে গেছে এক্ষুনি। দেখা দিকে ফাইনালি অবশেষে সেই মুহূর্ত। দীর্ঘ কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটুনি, চড়াই উতরাই আর রোদের তেজ পেরিয়ে যখন কানে এলো মন্দিরের ঘন্টার আওয়াজ আর শাঁখের আওয়াজ, তখন শরীরের সব ক্লান্তি যেন এক লহমায় উধাও হয়ে গেল। সামনেই দেখা যাচ্ছে প্রাচীন হরিশ্চন্দ্রের মন্দির। পাহাড়ের চূড়ায় এই মন্দির যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই মন্দিরের ইতিহাস কিন্তু খুব প্রাচীন। জনশ্রুতি আছে যে ষষ্ঠ শতাব্দীতে কলচুরি রাজবংশের শাসনকালে এই মন্দির নির্মিত হয়েছিল। রাজা হরিশ্চন্দ্রের নামানো এই পাহাড় ও মন্দিরের নাম। এখানকার কারুকার্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। প্রতিটি পাথরে খোদাই করা শিল্প যেন কথা বলে ওঠে। মন্দিরের গায়ের সেই সূক্ষ্ম কাজ আর বিশাল বিশাল স্তম্ভগুলো দেখে মনে হয় সেই যুগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া মন্দিরের পাশেই রয়েছে সেই রহস্যময় কেদারেশ্বর গুহা। এই গুহার দৃশ্য আপনাকে চমকে দেবে। ভেতরে বিশাল এক শিবলিঙ্গ, যা সবসময় জলে ডুবে থাকে। অদ্ভুত বিষয় হলো, কেউ জানে না এই গুহার ভেতরে জল কোথা থেকে আসে। বছরের 365 দিন, এমনকি প্রখর গ্রীষ্মেও এই গুহা জলে পূর্ণ থাকে। জল এতটাই ঠান্ডা যে সাধারণ মানুষের পক্ষে সেখানে নামা বা বেশিক্ষণ থাকা প্রায় অসম্ভব, কিন্তু ভক্তির কাছে সে সব বাধা হার মানে। হাড় কাঁপানোর ঠান্ডা উপেক্ষা করেই দলে দলে ভক্তরা সেই পবিত্র জলে নামছেন। শুধু নামা নয়, পরম শ্রদ্ধায় মহাদেবকে স্পর্শ করছেন, পুজো দিচ্ছেন। বিশ্বাস আর ভক্তির যে কি অসীম শক্তি এই কেদারেশ্বর গুহায় না এলে বোঝা যায় না। মনে হচ্ছিল মহাদেবের নাম নেওয়ার সাথে সাথেই শরীরের সব জড়তা আর ঠান্ডার ভয় এক নিমেষে উধাও হয়ে যাচ্ছে। ভক্তি যেখানে পাহাড় সমান, সেখানে বরফ শীতল জলেও যেন অমৃতের মতো মনে হয়। কেদারেশ্বর গুহার ভেতরের দৃশ্যটা যেমন অলৌকিক, তেমনি গা ছমছমে। গুহার ভেতরটা কিন্তু বেশ গম্ভীর। ওখানে নামার জন্য পাথরের সিঁড়ি খোদাই করা আছে ঠিকই, কিন্তু সেই সিঁড়িগুলো সারা বছর বরফ শীতল জলের নিচে ডুবে থাকে। আপনি যদি ভাবেন সাধারণ পুকুরের মতো নেমে যাবেন, তা কিন্তু একদমই নয়। জল এতটাই ঠান্ডা যে পা দিলেই আমাকে জিজ্ঞেস করেছেন, ওখানে কি কেউ নামে? হ্যাঁ, নামে। যারা খুব সাহসী এবং যাদের ভক্তি প্রবল, তারা সেই কোমর সমান জল পেরিয়ে একদম মাঝখানের দিকে সেই বিশাল শিবলিঙ্গটির কাছে যাওয়ার জন্য পথ রয়েছে। ওদিকে একটা দরজাও রয়েছে। তবে বর্ষাকালে যখন জলের চাপ খুব বেড়ে যায়, তখন গুহার ভেতরে ঢোকা নিষিদ্ধ হয়ে পড়ে, কারণ তখন সিঁড়ি বা পাথর কিছুই দেখা যায় না। তবে এখন তো মোটামুটি দেখা যাচ্ছে, তবে যাওয়া যাবে না। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন জলের নিচে সেই প্রাচীন কারুকার্য করা স্তম্ভ আর সিঁড়িগুলো এখনও ইতিহাসের সাক্ষী দিচ্ছে। তবে সাধারণ পর্যটকদের জন্য গুহার বাইরে থেকেই দর্শন করাটা নিরাপদ, কারণ পাথরের মাঝে ভীষণ পিচ্ছিল থাকে। কিন্তু ওই যে বললাম, ভক্তের টানে মানুষ সব বিপদ তুচ্ছ করে শেষ হিমশীতল জলে নেমে মহাদেবকে ছুঁয়ে আসে। দূর থেকে দেখলে মনে হয় মহাদেব যেন এক অনন্ত জলরাশির মাঝে গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। কেদারেশ্বর গুহার ওই বরফ শীতল জল দেখে আমার আর বরের খুব ইচ্ছা ছিল একবার স্নান করে মহাদেবকে ছোঁয়ার। কিন্তু আমাদের তো আগে থেকে জানা ছিল না যে এখানে এমন ব্যবস্থা আছে, তাই সাথে করে বাড়তি কোনো পোশাকও আনিনি। আর পাহাড়ের ওই হাড় কাঁপানো ঠান্ডায় ভিজে কাপড়ে অতটা পথ ফিরে আসা আমাদের শরীরের জন্য খুব ঝুঁকির হতো, কারণ আমাদের ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছে।
মহাদেবকে হয়তো এবার সশরীরে ছুঁতে পারিনি, কিন্তু তাতে কি, ওই পবিত্র জল তো ছুঁয়ে দেখেছি, করে নিয়েও এসেছি। আর ওই শীতল জলের স্পর্শেই মনে হয়েছে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পেলাম। হয়তো মনে মনে কোনো অপূর্ণতা রয়ে গেল, এটাই তো আবার ফিরে আসার একটা কারণ হয়ে রইল। মহাদেব যদি চান তবে আবার কোনো একদিন আসবো, সেদিন সব প্রস্তুতি নিয়েই আসবো আর মন ভরে ওনার সেবা করব। আসলে ভক্তি তো মনে, দূর থেকে ওই বিশাল শিবলিঙ্গ দর্শন করেই আমাদের মন শান্তিতে ভরে গিয়েছিল। কিছু না পাওয়ার আক্ষেপ নয়, বরং যা পেয়েছি তার জন্যই মহাদেবের কাছে আমরা কৃতজ্ঞ। আর একটু দূরেই আছে সপ্ততীর্থ পুষ্করিণী বা সেই পবিত্র কুণ্ড, সেখানেও পাথরের অসাধারণ কাজ চোখে পড়ে। কথিত আছে আগেকার দিনে ঋষিমুনিরা এই পবিত্র কুণ্ডের জল ব্যবহার করতেন। হরিশ্চন্দ্রের মন্দিরের চত্বরে পা রাখলে শুধু প্রাচীন স্থাপত্য নয়, অনুভব করা যায় এক আদিম শক্তিকে। মন্দিরের চারপাশের পাথরের দেওয়ালে খোদাই করা আছে নানা দেবদেবীর মূর্তি, যা হিন্দু পুরাণ আর সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। এখানকার প্রতিটি কোণ যেন একটা গল্প বলে। কেদারেশ্বর গুহার আসল রহস্য লুকিয়ে আছে এখানকার ওই বিশাল 4টি স্তম্ভের মধ্যে। 4টি স্তম্ভ কিন্তু শুধু মন্দিরের ভার বহন করার জন্য তৈরি হয়নি, এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক আর পৌরাণিক বিশ্বাস। বলা হয় এই 4টি স্তম্ভ আসলে হিন্দু ধর্মের 4টি যুগের প্রতীক: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। আপনি লক্ষ্য করলে দেখবেন বর্তমানে 3টি স্তম্ভ ভেঙে পড়েছে, আর মাত্র একটি স্তম্ভ আজও এই বিশাল মন্দিরের ছাদটাকে একা ধরে রেখেছে। লোকবিশ্বাস অনুযায়ী প্রতিটি যুগের অবসানের সাথে সাথে একটি স্তম্ভ ভেঙে অবাক করা আর ভয় হয় যেদিন এই চতুর্থ স্তম্ভটি, যা কলিযুগের প্রতীক, সেটিও ভেঙে পড়বে, সেই দিনই এই পৃথিবীর আয়ু শেষ হবে, অর্থাৎ প্রলয় আসবে। এই রহস্যময় স্তম্ভের দিকে তাকালে 1000 বছর শিহরণ জাগে মনে। ওই একটি মাত্র স্তম্ভ কিভাবে এই বিশাল পাহাড়ের ভার বয়ে নিয়ে বেড়াচ্ছে, তা যখন আমরা ওই স্তম্ভটির সামনে দাঁড়ালাম মনে হচ্ছিল আমরা সময়ের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ওই একটি স্তম্ভই যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সময় কত দ্রুত বয়ে চলেছে। মহাদেবের এই মন্দিরে প্রতিটা পাথর যেন ইতিহাস কথা বলে। এই স্তম্ভগুলো ঠিক তেমনই আমাদের ভবিতব্য জানিয়ে দেয়। অবশেষে আমরা এসে দাঁড়ালাম সেই জায়গাটায়, যার টানে হাজার হাজার পর্যটক এই কঠিন পথ পাড়ি দেয়। বিখ্যাত কোঙ্কন করা। সামনে তাকাতেই বুকটা যেন ধক করে উঠল। কয়েক হাজার ফুট খাড়া খাদ নিচে নেমে গেছে কোঙ্কন সমভূমি। মনে হচ্ছিল আমি যেন মেঘেদের রাজ্যে দাঁড়িয়ে আছি। ওই খাদের সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়, আর প্রাকৃতিক বিশালতাকে অনুভব করা যায়। যদিও সময়ের অভাবে খুব বেশি ভিডিও করতে পারিনি, ফোনে চার্জও ছিল না, কিন্তু ওই দৃশ্যটাকে সারা জীবন আমার চোখে মণিমুক্ত হয়ে থাকবে। পাহাড়ের ওই হাওয়া, মন্দিরের সেই ঘণ্টার শব্দ আর এই বিশাল খাদ, সব মিলিয়ে হরিশ্চন্দ্রগড় আমাদের যা দিয়েছে তা কোনোদিন ভোলার নয়। অবশেষে বিদায় জানানোর সময় এলো। যে হাড় ভাঙা খাটুনি নিয়ে এই পাহাড়ে উঠেছিলাম, ফেরার সময় দেখলাম মন্দিরটা অদ্ভুত এক শান্তিতে ভরে আছে। শরীর ক্লান্ত হলেও মন বলছিল আবার দেখা হবে। আর কত পর্যটক এখনও আসছে কত দূর দূর থেকে, জানি না তাদের উঠতে কতটা সময় লাগবে। হয়তো তারা রাতেই এখানে স্টে করবে, থেকে যাবে হয়তো সকালে সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমার এগিয়ে চলার শক্তি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।